আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওড়ার রামরাজাতলার ধারা পরিবারের একটা বেশ আকর্ষণীয় ইতিহাস। আর এই পরিবারের গল্পে না অনেক কিছু মিশে আছে, মিষ্টির গন্ধ আছে, আবার ধরুন বাঁশির সুর, আবার সেই সঙ্গে রেল কারখানার কঠিন বাস্তবতার কথাও আছে। একদম। তো এই পরিবারের যে জার্নিটা বিবর্তনটা, আসুন সেটা একটু খুলে দেখি আমরা। অবশ্যই, আমার তো মনে হয় এখানকার মূল আকর্ষণ হলো ওই শিল্প আর জীবনের যে চাহিদা, তার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টাটা। প্রজন্ম ধরে ধরে যেভাবে ব্যাপারটা এগিয়েছে সেটা সত্যি ভাবার মতো। ঠিক। আচ্ছা, গল্পের শুরুটা তো হাওড়ার রামরাজাতলায় গঙ্গার ধারে। হ্যাঁ, কাশ্যপ গোত্রীয় কায়স্থ পরিবার, ধারা পরিবার। ওদের পরিচিতি ছিল মূলত মিষ্টি তৈরির জন্য, তাই তো? ছিতই, নলেন গুড়। হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা, সন্দেশ, এইসব আর কি। রামরাজাতলে বেশ নাম ছিল। কিন্তু এই লাইনেই একটা ব্রেক আনলেন পরেশচন্দ্র ধারা, তাই না? ঠিক এখানেই গল্পটা একটা অন্যদিকে মোড় নিচ্ছে। পরেশ বাবু পারিবারিক ব্যবসার পথে একদমই গেলেন না, শিল্পের দিকে ঝুঁকলেন। হ্যাঁ, শিল্পের দিকে, বিশেষ করে বাঁশি। শোনা যায় ওনার বাঁশির সুরে নাকি রামরাজাতলার সন্ধ্যেগুলো অন্যরকম হয়ে যেত। একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হতো বলছিলেন। হ্যাঁ, অনেকটা তাই। আর উনি তো আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত বাঁশিবাদকও হয়েছিলেন। এটা শুধু শখ ছিল না, না না, রীতিমতো সিরিয়াস ব্যাপার। শিল্পের প্রতি গভীর টান। গভীর টান, একদম। পরিস্থিতি বলুন বা সমাজের চাপ, হ্যাঁ, কে জানে ঠিক কি হয়েছিল। বাঁশির বদলে হাতে তুলে নিতে হলো ওয়েল্ডিংয়ের যন্ত্রপাতি। ভাবা যায় ভারতীয় রেলের একজন দক্ষ ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন তিনি। কি অদ্ভুত বৈপরীত্য বলুন তো! দিনের বেলায় ওই কঠিন পরিশ্রম, আর সন্ধেবেলায় আবার সেই বাঁশির সুরে ফেরা, নিজের সত্তাকে খুঁজে নেওয়া। এই যে দ্বৈত জীবন, এটাই বোধহয় ওনার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই একদিকে শিল্পের প্রতি ওই টান, অন্যদিকে ওই বাস্তব জীবনের দায়বদ্ধতা, সংসারের দায়িত্ব। এই টানাপোড়েনটা নিশ্চয়ই খুব কঠিন ছিল। হ্যাঁ, আমরা শুধু অনুমানই করতে পারি। হয়তো এই কারণেই পরিবারটা পরে রামরাজাতলা ছেড়ে বৈদ্যবাটিতে চলে যায়। সেখানেই তৈরি হয় ধারা নিকেতন, যেন শিল্প আর বাস্তবতার একটা নতুন সহাবস্থান। আর এই ধারানিকেতনে বেড়ে উঠেছেন পরের প্রজন্ম, অধ্যয়ন ধারা, পরেশবাবুর ছোট ছেলের ছেলে। হ্যাঁ, অধ্যয়ন। উনি হয়তো ঠাকুরদাকে সেভাবে পাননি, সরাসরি পাননি, কিন্তু ওই সুরের গন্ধটা সেটা হয়তো পেয়েছেন পুরনো রেকর্ডিং থেকে, বা হয়তো ঠাকুরদার রেখে যাওয়া বাঁশিটার মাধ্যমে, কে জানে। আর আজ দেখুন, তিনি বাংলা সিনেমার জগতে একজন গীতিকার, সঙ্গীত পরিচালক। এখানেই কিন্তু একটা যোগসূত্র দেখা যাচ্ছে। অধ্যয়নের মধ্যে ঠাকুরদার ওই শৈল্পিক সত্তাটা তো আছে, আছে। আবার সম্ভবত বাবার কাছ থেকে পাওয়া বাস্তববোধ, ব্যবসার দিকটাও আছে। এটা যেন ওই পুরনো দ্বন্দ্বটারই একটা নতুন সমাধান খোঁজার চেষ্টা, শিল্প আর বাস্তবতার মিলবন্ধন ঘটানো। তাহলে পুরো ব্যাপারটা যদি একজানায় করি, রামরাজাতলার মিষ্টি দিয়ে শুরু, তারপর পরেশবাবুর বাঁশি, রেলের চাকরি, বৈদ্যবাটির নতুন ঠিকানা, আর এখন অধ্যয়নের সঙ্গীত পরিচালনা, আর তার পাশাপাশি ব্যবসা। একটা লম্বা যাত্রা, সত্যি একটা আস্ত বিবর্তন। হ্যাঁ, আর এই সব মিলিয়েই কিন্তু ধারা পরিবারের পরিচয়। কাশ্যপ গোত্র, রামরাজাতলার স্মৃতি, বাঁশির সুর, রেলের কঠিন কাজ, বৈদ্যবাটির উঠোন। এটা শুধু একটা বংশের ইতিহাস নয়। না না, একদমই নয়। এটা একটা সংস্কৃতির বয়ে চলা, সাহস আর সৃষ্টির একটা মেলবন্ধন। বাইরে থেকে দেখতে সরল, কিন্তু ফুঁ দিলে যে সুর বেরোয় তা একেবারে ভেতর থেকে আসে, গভীর। বাহ, খুব সুন্দর উপমা। সত্যিই তাই। তবে এই গল্পটা শুনলে একটা প্রশ্ন মনে আসে। বলুন। আচ্ছা, পরিবারগুলো কিভাবে শুধু পেশা বা ঐতিহ্য নয়, এই যে আবেগ আর বাস্তবতার মধ্যে ব্যালেন্স করার জটিল কৌশলগুলো, এগুলোও কি অজান্তেই পরের প্রজন্মের কাছে পৌঁছে দেয়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে সত্যিই ভাবা যেতে পারে, কিভাবে এই সূক্ষ্ম জিনিসগুলো সঞ্চারিত হয়। হ্যাঁ, এটা নিয়েই ভাবার অবকাশ রইল।